দেশে গত ৩ বছরে দারিদ্র্য 10% বেড়ে দাঁড়িয়েছে 18%। প্রতি 4 জনের একজনই উচ্চ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সোমবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এ সময় জানানো হয়, দেশের 18% পরিবার যে কোনো সময় গরিব হয়ে যেতে পারে। সরকারি হিসেবে 2022 সালে অতি দারিদ্র্যের হার ছিল 5.6%। 2025 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 9.35-এ। এর মানে হলো গত 3 বছরের মধ্যে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। 8,067টি পরিবারের 33,207 জন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণা করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। এতে উঠে আসে দেশের দারিদ্র্যের হার এখন প্রায় 28%। 2022 সালে এই হার ছিল 17.7%। 9.35% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অন্যদিকে 27.93% মানুষ দারিদ্র্য সীমার উপরে বাস করছে। 3 বছরে দারিদ্রতার হার 18.7 থেকে 27.93% হয়েছে। 3 বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিক আয় কমেছে, কিন্তু খরচ বেড়ে গেছে। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। পিপিআরসি বলছে, একটি পরিবারের মাসে গড়ে 10,614 টাকা বা মোট খরচের প্রায় 55% চলে যায় খাবার কেনায়। এছাড়া শিক্ষায় 1,822 টাকা, চিকিৎসায় 1,556 টাকা খরচ হয়। বটম 10%-এ এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন ইনকাম, বটম 20% ধরলেও আপনার এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন ইনকাম, বটম 40% ধরলেও কিন্তু এক্সপেন্ডিচার হায়ার দেন ইনকাম। শুধুমাত্র ইভেন মিডল ক্লাস যেটা, সেই মিডল 40% তাদেরও কিন্তু এক্সপেন্ডিচার ইজ স্লাইটলি হায়ার দেন ইনকাম। শুধু জিডিপির উপর আলোচনা সীমাবদ্ধ না রেখে সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়ানোর পরামর্শ দেয় পিপিআরসি। অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসাবাড়িতে নারীরা পুরুষের চেয়ে 4 গুণ বেশি কাজ করেন। 15 থেকে 24 বছর বয়সী নারীদের ওপর এ ধরনের কাজের চাপ বেশি বলে উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর জরিপে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, দেশের নারীরা সপ্তাহে 20 ঘন্টা এ ধরনের কাজ করেন, যেখানে একই বয়সী পুরুষরা সপ্তাহে মাত্র 5 ঘন্টা কাজ করেন। নারীরা এখনও পরিবারের সদস্যদের যত্নে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। গবেষণায় আরও বলা হয়, গৃহস্থালী এসব কাজের চাপ নারীদের ঘরে বসে কাজ করার প্রবণতা বাড়িয়েছে। ফলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি হলেও তা মূলত গৃহস্থালী কর্মকাণ্ডে সীমাবদ্ধ। গ্রামে কৃষি ও অনানুষ্ঠানিক খাতে সুযোগ থাকায় নারীর অংশগ্রহণ বাড়ছে, কিন্তু শহরে কমছে। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে শিগগিরই আবেদন চাইবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি খুলতে লাগবে কমপক্ষে 300 কোটি টাকা। আগামী বুধবার বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল ব্যাংকের জন্য যে ধরনের অবকাঠামো দরকার, দেশে এখনও তা প্রস্তুত হয়নি। পাশাপাশি গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে প্রতিদিনই জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন। সহজ ও দ্রুত সময়ের মধ্যে আর্থিক লেনদেনে ব্যবহার হচ্ছে ডিজিটাল ওয়ালেট। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। এর জন্য ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে 300 কোটি টাকা করা হয়েছে, যা আগে ছিল 125 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত হতে না পারে, সেজন্য এর প্রতিটি ধাপ স্বচ্ছতার ভিত্তিতে করা হবে। যারা উদ্যোক্তা হবে তাদের ইনভেস্টমেন্ট যত বেশি হবে, তত ওই প্রতিষ্ঠানটার অন্তত প্রাথমিক যে ভিত্তিটা সেটা সুদৃঢ় হবে। এই কারণে এখানে যেটা 125 কোটি টাকা মূলধন ছিল কনসেপ্ট, সেটা এখন বাড়িয়ে 300 কোটি টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে 1991 সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায়, আর পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে 2014 সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনের অধীনে। বিশ্লেষকরা বলছেন, অর্থের নিরাপত্তা নিশ্চিতে দরকার নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি। আস্থা ফিরিয়ে আনার জন্য ডেফিনেটলি এগুলোর ব্যাপারে নজরদারি যেরকম বাড়াতে হবে, অ্যাপসগুলো যেগুলো ইউজ করা হবে, যে সমস্ত ডিজিটাল টেকনিকগুলো ইউজ করা হবে, সেগুলো যাতে ভেরিফাইড হয়,
এবং সেগুলো যাতে সঠিকভাবে চলে, সেগুলো যাতে চ্যালেঞ্জ কম থাকে, রিস্ক কম থাকে, সেগুলোর দিকেও নজর রাখতে হবে। কতটুকু সাকসেসফুল হবে সে ব্যাপারে মানে সন্দেহ এবং চ্যালেঞ্জ দুইটাই তো আছে। ডিজিটাল ব্যাংকগুলো শাখা ছাড়াই শুধু অ্যাপ, ভার্চুয়াল কার্ড ও কিউআর কার্ড সহ নানা মাধ্যমে সেবা দেবে গ্রাহকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওরিয়ন গ্রুপের হিসাব থেকে ৮০ কোটি টাকা উধাও নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে ওরিয়ন গ্রুপ। তাদের মতে ২৪ আগস্ট প্রচারিত সংবাদটি তাদের সুনাম ও ব্যবসার ক্ষতি করেছে। এক চিঠিতে ওরিয়ন গ্রুপ জানায়, প্রচারিত সংবাদটি কোহিনুর কেমিক্যালের এমডি রেজাউল করিমের বিষয়ে। তিনি ওরিয়ন গ্রুপের কোনো পদে নেই বা শেয়ারের মালিকও নন। কিন্তু প্রতিবেদনে রেজাউল করিমের ছবি না দেখিয়ে ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম, মিসেস আরজুদা করিম, সালমান ওবায়দুল করিম ও জেরিন করিমের ছবি দেখানো হয়েছে, যারা কোনোভাবেই সংবাদ সংশ্লিষ্ট নন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও মনে করে ভুল ছবির ব্যবহার তাদের সম্পাদকীয় নীতির পরিপন্থী। সংবাদ তৈরির প্রক্রিয়ায় অসাবধানতাবশত ভুল হলেও তা পরিকল্পিত বা ইচ্ছাকৃত নয়। এক্ষেত্রে ওরিয়নের প্রতিবাদ আমলে নিয়ে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। করফাঁকি রোধ এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে করদাতাদের ব্যাংক হিসাবে সার্বক্ষণিক প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেজন্য হিসাবধারীর ব্যালেন্স সহ ৩ ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে এনবিআর। তবে ব্যাংকাররা বলছেন, এতে গোপনীয় ব্যাংক তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হবে। এ বিষয়ে আইনি বাধ্যবাধকতা থাকায় সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স বহিঃসাক্ষ্য আইন অনুসারে ব্যাংক গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করা যাবে না। তবে শর্ত সাপেক্ষে আয়কর, ভ্যাট ও কাস্টমসের অনুমোদিত ব্যক্তি বা আইন প্রয়োগকারী ও যে কোনো তদন্ত সংস্থার অধীনে গ্রাহকের তথ্য জানা যায়। বর্তমানে এনবিআর বা অন্য কোনো সংস্থার সরাসরি আমানতকারীর ব্যাংক হিসাবে সার্বক্ষণিক প্রবেশাধিকার নেই। কোনো ব্যক্তি বা সংস্থার তথ্য প্রয়োজন হলে ব্যাংকগুলো কেবল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পরেই তা সরবরাহ করে থাকে। অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, সুদের আয় এবং উৎসে কর্তন করা করের রিয়েল টাইম তথ্য জানার সুযোগ চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি রোধ, স্বচ্ছতা বৃদ্ধি ও রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতেই এনবিআর এই পদক্ষেপ নিতে চায়। তবে ব্যাংকারদের শঙ্কা, এতে গ্রাহক তথ্য বেহাত হওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু ওনারা চাইলে কিন্তু স্পেসিফিক দিই, কিন্তু এইটার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একটা হচ্ছে উনি আমার কাছে চাইলেন, আমি দিলাম, আমি আপনাকে দিলাম আপনার প্রয়োজন, কিন্তু আপনার থেকে এটা কিন্তু আরও 5 হাত হয়ে যেতে পারে। বেশি সেন্সিটিভ হয়ে গেলে তখন হবে কি, আমি টাকা ব্যাংকে রাখবো কিনা। বাংলাদেশ ব্যাংক বলছে, আইন অনুযায়ী গ্রাহকের স্বার্থ বিবেচনায় এই বিষয়টি নিয়ে আমানতকারী ব্যাংক সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। ব্যাংক যে ক্লায়েন্টগুলো নিয়ে ডিল করে, তাহলে ব্যাংকেরও কিছু মতামত থাকবে। আর এর বাইরে হচ্ছে আমরা প্রকৃত অর্থে যে এই তথ্যগুলো যদি প্রয়োজন হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে অবশ্যই সেগুলো সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে আইনের প্রয়োজনীয় সংশোধন করে আমরা সেই তথ্যগুলো আমরা শেয়ার করতে পারি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, বর্তমানে দেশে প্রায় 1,20,00,000 টিআইএনধারীর মধ্যে রিটার্ন দাখিল করেছেন প্রায় 45 লাখ করদাতা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা পুঁজিবাজার সংস্কার নিয়ে আলোচনায় বসলেও তার কোনো প্রভাব দেখা যায়নি বলে মনে করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীর সিএমজেএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল। এ সময় তিনি দাবি করেন, অর্থ উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় পুঁজিবাজার ধ্বংস করা হচ্ছে। মিউচুয়াল ফান্ডে দুর্নীতি হচ্ছে, শেয়ারবাজারে খারাপ কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে কারসাজি হচ্ছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত বছরে শেয়ারবাজারে রক্তক্ষরণ হয়েছে। গত 1.5 মাসে শেয়ারবাজারে কিছুটা স্বস্তি আসলেও এখনও ইতিবাচক লক্ষণ দেখা যায়নি। বক্তারা বলেন, অনেক কোম্পানি বিনিয়োগকারী থেকে টাকা নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করছে, তাদের দুদকের আওতায় আনার আহ্বানও জানান তিনি। বিভিন্ন দাবি আন্দোলনের মুখে যখন প্রধান উপদেষ্টা, আমরা সাধুবাদ জানাই, উনি এই পুঁজিবাজার বিষয়ে একটা
পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল। জনাব ইকবাল, আপনারা বলছেন যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখনও বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েনি। আসলে কোন কোন জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছেন? পুঁজিবাজার উন্নয়নে কী ধরনের পদক্ষেপ আশা করেন? ধন্যবাদ। আসলে পুঁজিবাজারের সংস্কার বলতে যে কথাটা, তার কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাইনি। বিশেষ করে এই 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর নতুন সরকার যখন রাশেদ মাকসুদকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন, তারপর থেকে ধারাবাহিকভাবে মার্কেটের যে পতন হয়েছে, এতে সারা দেশ না শুধু সারা বিশ্ব দেখেছে যে পুঁজিবাজার ধ্বংস করে দিয়েছে। এরপরে তারা সংস্কারের নামে যে কাজগুলো করছে, প্রধান উপদেষ্টা যেখানে বললেন যে গ্রুপ অফ এক্সপার্ট বিদেশ থেকে এনে আমরা পুঁজিবাজার সংস্কার করব, ওনার ঘোষণার পরও যমুনায় উনি যে ঘোষণা দিলেন তারপরও পুঁজিবাজার দেখা গেছে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে। সম্প্রতি তিনি আবার মার্জিন নীতিমালার নাম দিয়ে যে আতঙ্কের সৃষ্টি করেছেন, যে ধূম্রজালের সৃষ্টি করেছেন, এতে মার্কেট আবার একটা ব্যাপক পতনের দিকে যাবে বলে আমরা মনে করছি। এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য কিছুই করা হচ্ছে না, বিপরীতক্রমে তাদের ধ্বংস করা হচ্ছে, তাদের পকেট খালি করা হচ্ছে, তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটাই আমরা মনে করি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমানতকারী সুরক্ষায় কোন কোন পদক্ষেপের অভাব দেখছেন? যারা পুঁজিবাজারে বিনিয়োগ করছেন, সাধারণ বিনিয়োগকারী, তাদের স্বার্থ সুরক্ষায় কোন জায়গায় ঘাটতি রয়েছে? বা যারা কারসাজি করতো তারা কি এখনো মার্কেটে অ্যাক্টিভ কিনা? আমানতকারী যারা কারসাজি করেছে আগে, আমরা মনে করি যে তাদের হয়তো একটা গ্রুপ বিদায় নিয়েছে, কিন্তু নতুন করে আবার কোনো একটা চক্র এর সঙ্গে জড়িত হয়েছে এবং পৃষ্ঠপোষকতায় আমরা মনে করি এই কমিশনের সংশ্লিষ্টতাই আছে। কারণ কমিশন যদি এই রকম তাদের স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী মনোভাব প্রকাশ না করে, তারা যদি এই ধরনের আচরণ না করে, তাহলে কখনোই তাদের ভিতরে যদি সততা এবং স্বচ্ছতা থাকতো, তাহলে যারা স্টেক হোল্ডার বিনিয়োগকারী, একটা 33 লাখ বিনিয়োগকারী, তাদের প্রতিনিধি অথবা তাদের সংশ্লিষ্টতা নিয়ে, তাদের মতামত নিয়ে কিভাবে পুঁজিবাজারটাকে উন্নয়ন করা যায়, তাদের আমানত সুরক্ষা করা যায়, সেভাবে পরামর্শ নিত। আমরা এক স্বৈরাচার বিদায় করেছি, উনি স্বৈরাচারের উপর দিয়েও স্বৈরাচার, তাকে কেউ কিছু বলতে পারে না। আমরা দেখছি সালাউদ্দিন আহমেদ সরাসরি তার পৃষ্ঠপোষকতা করে এবং তাকে নিয়ে চ্যালেঞ্জ করে, এবং উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে আমি যদি প্রধান উপদেষ্টাকে বলি তাহলে ওকে সরাবে, অন্যথায় সরাবে না। এই কথা বলার পর আর মানুষ কি আশা করতে পারে তাদের কাছ থেকে? ধন্যবাদ জনাব এস এম ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $30.87 বিলিয়ন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুসারে দেশে নিট রিজার্ভ $25.87 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ জানায় IMF। টানা 10 মাস ধরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি না করায় স্থিতিশীল রয়েছে সার্বিক পরিস্থিতি। ইতিবাচক ধারা বজায় থাকায় দেশের বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে। অন্যদিকে নিয়ন্ত্রিত আমদানি ব্যয়ের ফলে ডলারের চাহিদাও কমেছে। এর আগে 2021 সালে আগস্টে রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল $48 বিলিয়ন। বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের 240টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেয়া প্রায় $6.5 কোটি টাকার হদিস নেই। এদিকে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা চলায় নতুন করে কিস্তির টাকাও মিলছে না। ফলে প্লট এলাকায় বন্ধ সব কাজ। স্থানীয়দের ক্ষোভের মুখে কর্মকর্তারা বলছেন বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কাজ করা যাচ্ছে না। শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ 2 দফা বরিশালের মেয়রের দায়িত্ব পালন করেন। 2023 সালে নগরের কাউনিয়ায় সিটি কর্পোরেশনের স্বল্প আয়ের আবাসন প্রকল্পের 240টি প্লট বরাদ্দ দেন তিনি। প্লট বুকিংয়ের জন্য নির্ধারিত প্রায় 6.44 কোটি টাকা জমা পড়ে IFIC ব্যাংকে, তবে সে টাকার হদিশ মিলছে না। অ্যাকাউন্টস যারা থাকেন তাদের কিছু করার থাকে না, মৌখিক বলে দেয় যে কাজটা করে নিয়ে আসো, যদি উনি কাজটা না করে তো কপালে যা হওয়ার সেইটাই হয়। এই মেয়র সিটি কর্পোরেশন 26 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা অপরাধে চাকরিচ্যুত করেছে, যেটা সর্বজন স্বীকৃত।
যেটা এই পরবর্তী একজন মেয়র আসছে ওটা নিরপেক্ষ একটা তদন্ত কমিটি তদন্ত করি। আবাসন প্রকল্পের অনিয়ম নিয়ে অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানান সিটি এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসিক জমির মালিক আবেদনের অযোগ্য, তারপরও তাদের বরাদ্দ দেয় সাবেক মেয়র। টুটুল মিয়া, হ্যাঁ, এর দেশে 15টা প্লট, জাহাঙ্গীর মিয়ার দেশে, মান্নার দেশে, হ্যাঁ, এই মালিকানা জমিগুলো তারা বুঝ দিয়ে দিয়েছে ওই প্লটের ভিতরে। আগের যে রাস্তা, সেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের যারা ভিতরে যারা বাসিন্দা তারা বের হইতে পারে না। সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান, স্থানীয়দের ক্ষোভের মুখে 2023 সালে হাউজিং প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন হাইকোর্ট, তাই নতুন করে কিস্তির টাকাও মিলছে না। সিটি কর্পোরেশন যে কিস্তিগুলো বাকিগুলো কিস্তিগুলো ওঠার কথা বা পাওয়ার কথা ছিল, এই কিস্তিগুলো বন্ধ আছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের একটা বিশাল অঙ্কের আয় এই মামলার জন্য বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারপর আমরা পরবর্তীতে এই যে উদ্যোগগুলো, যে মামলা চলমান, এই মুহূর্তে আমরা ওখানে কিছুই করতে পারতেছি না। 240টি প্লটের মোট দাম ধরা হয়েছে 13 কোটি 63 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন ভিসার ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই ফি $185 থেকে বাড়িয়ে $435 করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ভিসা ফি 2026 সাল থেকে কার্যকর হতে পারে। তবে আইনিভাবে যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর 1 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা। কার্যকর হলে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, এর ফলে অনেক পর্যটকই যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত হবে। এমনকি 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও এর প্রভাব পড়তে পারে বলছে গণমাধ্যমগুলো। এছাড়া ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই বর্ধিত ফি কার্যকর হবে না। টানা দ্বিতীয় দিনেও ঢাকার শেয়ার বাজারে দেখা গেছে ইতিবাচক প্রবণতা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় 1200 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 22 কোটি 50 লাখ টাকা। ডিএসইতে বেড়েছে মূল্য সূচকও। সোমবার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 45 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 66 পয়েন্ট, অবস্থান 5455 পয়েন্ট। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 1177 কোটি 76 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 22 কোটি 50 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 238টি প্রতিষ্ঠানের শেয়ারে, কমেছে 114টি এবং অপরিবর্তিত 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, দ্বিতীয় বিকন ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা দ্বিতীয়, তৃতীয় সেন্ট্রাল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক বেড়েছে 170.22 পয়েন্ট, অবস্থান করছে 15,227 পয়েন্টে। লেনদেন 50 কোটি 45 লাখ টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।